বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। দাখিল পরীক্ষা 2024 সালে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং ধারা থেকে প্রশ্নের 3 নম্বরে যে সৃজনশীল অঙ্কটি আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটা কি ছিল, যে রোমান 1 কি দেওয়া আছে, পি কমা কিউ ও আর ক্রমিক সমানুপাতি। রোমান 2 কি দেওয়া আছে, 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট একটি কি ধারা, সমান্তর ধারা। ক নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে যে 3 ইন্টু রুট 3 এর 3 ভিত্তিক লগের মান নির্ণয় করো। খ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপক 1 এর আলোকে প্রমাণ করো যে পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার ইন্টু আর স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড পি কিউব প্লাস 1 ডিভাইডেড কি কিউব প্লাস 1 ডিভাইডেড আর কিউব ইকুয়াল পি কিউব প্লাস কি কিউব প্লাস কত, আর কিউব। গ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপক 2 থেকে ধারাটির n পদের সমষ্টি 320 হলে অর্থাৎ 320 হলে n এর মান নির্ণয় করো। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা মনোযোগ সহকারে করতে হয়। উদ্দীপকে কি দেওয়া আছে এবং আমাকে অঙ্কে কি সমাধান করার কথা বলছে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে মনোযোগ সহকারে করে তারপর কি করতে হবে, এই দুটো অঙ্কের সমাধান করতে হবে। তাহলে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি বলছে, ক নম্বরে 3 ইন্টু রুট 3 এর 3 ভিত্তিক লগের মান নির্ণয় করো। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো, তোমরা অনুসরণ তোমাদের বোর্ড বইয়ের অনুসরণী 4.2 অবশ্যই করছো। তোমরা দেখবা যে তোমাদের বোর্ড বইয়ের 84 পৃষ্ঠাতে 7 ক নম্বরে একটা অঙ্ক আছে উদাহরণে। ওখানে কি দেওয়া ছিল যে 5 ইন্টু 5 এর 5 ভিত্তিক লগ নির্ণয় করো। ওই অঙ্ক আর এই অঙ্ক সেম এজ অঙ্ক। তোমরা যদি ওই অঙ্কটা মনোযোগ সহকারে করে থাকো, আমি মনে করি ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা সমাধান করতে তোমাদের কোনো প্রবলেমে হবে না। এখন তোমরা লক্ষ্য করো এখানে ক নম্বরের সমাধান ক্ষেত্রে কি করতে পারি। ক নং কি দেওয়া আছে এখানে যে 3 ইন্টু রুট 3 এর 3 ভিত্তিক লগ। কি বলছে, 3 রুট 3 এর 3 ভিত্তিক লগের মান নির্ণয় করো। তাহলে 3 রুট 3 এর 3 ভিত্তিক লগ, তোমরা লক্ষ্য করো এটা যদি লগ হয়, লগ ভিত্তি কি 3, আবার কি 3 রুট 3, তাহলে 3 রুট 3 এর 3 ভিত্তিক লগ। তাহলে এখানে কি লিখবো, তোমরা লক্ষ্য করো এখানে যে লগ ভিত্তিগত 3 ইন্টু রুট 3। এটাকে কিভাবে আমরা পড়বো, 3 ইন্টু রুট 3 এর 3 ভিত্তিক লগ। তোমরা জানো যে বর্গমূল মানে কি, বর্গমূল মানে হচ্ছে 1 ডিভাইডেড 2। ঘনমূল মানে কি, তোমরা জানো ঘনমূল মানে হচ্ছে 1 ডিভাইডেড 3। তার মানে কি বর্গমূল মানে কি 1 ডিভাইডেড 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, লগ ভিত্তিগত 3 ইন্টু, তোমরা লক্ষ্য করো এখানে এই যে 3টা আছে, এই 3 তে কি দেওয়া আছে, বর্গমূল দেওয়া আছে। বর্গমূল মানে কি লিখতে পারি, 1 ডিভাইডেড 2 লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি যে 3 টু দি পাওয়ার কি লিখতে পারি, 1 ডিভাইডেড 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, লগ ভিত্তিগত 3। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা অবশ্যই সূচক করছো, তোমরা জানো গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। যদি এখন তোমরা লক্ষ্য করো এ ভিত্তিগত এ টু দি পাওয়ার কত m ইন্টু এ টু দি পাওয়ার কত n, এটাকে বলা হয় কি বেজ অথবা ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার অথবা কি শক্তি অথবা সূচক। এখন তোমরা লক্ষ্য করো এই একটা নিলাম a, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে কি লিখতে পারি, m প্লাস কত n। তোমাদের আমি আবার বুঝে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এই একটা নিলাম a, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। কি লিখতে পারি, m প্লাস n। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই 3, এখন তোমরা লক্ষ্য করো এই 3 একটা নিলাম 3। এখন তোমরা লক্ষ্য করো এই যে 3টা আছে, এই 3 এর পাওয়ার মনে মনে কি আছে 1, 3 টু দি পাওয়ার 1 মানে কি 3 কে 3। তার মানে কি লিখতে পারি, এই 3 একটা নিলাম 3, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। কি লিখতে পারি, 1 প্লাস কত 1 ডিভাইডেড 2। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো।
এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো এখানে যে লব ভিত্তিগত 3 টু দি পাওয়ার 3। এখন তোমরা লক্ষ্য করো যদি এরকম হয় 1 + 1 / 2, তার মানে এই যে 1 আছে এই 1 এর নিচে মনে মনে কি আছে 1 আর 2 লসাগু কত হয়? অবশ্যই 2 হয়। তোমরা অবশ্যই মনোযোগ দাও, এখানে 2 এবং এখানে মনে মনে কি আছে 1 আছে, হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 1 এবং 2 লসাগু কত হবে? 2। যে লসাগু পাইলাম সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। 1 দ্বারা যদি আমি 2 কে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 2 হয়। 2 দ্বারা যদি আমি 1 কে গুণ করি, এই ভগ্নাংশের লব 1 কে যদি গুণ করি তাহলে কি হয়? 2 কে 2 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 2 দ্বারা যদি 2 কে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 1 হয়। 1 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে কি হয়? 1 কে 1। তার মানে কি লিখতে পারি? তোমরা লক্ষ্য করো এখানে 2 প্লাস কত? 1। নিশ্চয়ই চলো তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি? লব কত? ভিত্তিগত 3 টু দি পাওয়ার 3। এখন তোমরা লক্ষ্য করো 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তার মানে কি লিখতে পারি? 3/2। তোমরা অবশ্যই এরকম একটা সূত্র জানো এবং শিখছো ইনশাল্লাহ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লগ যদি a ভিত্তিক m তার পাওয়ার যদি r হয়, তার মানে কি এই পাওয়ারটাকে কি কিসে আনতে পারি? সামনে নিয়ে আসতে পারি। কি লিখতে পারি? r * log a ভিত্তিক m। এখন তোমরা লক্ষ্য করো 3/2 এখানে কি আছে? পাওয়ার আকারে আছে, সেটাকে আমরা সামনে আনতে পারি। 3/2 ইন্টু কত? লগ 3 ভিত্তিক 3 এর 3 ভিত্তিক লগ। এখন তোমরা লক্ষ্য করো তোমরা এই সূত্র একটি শিখছো, যদি লগ a ভিত্তিক যদি a হয় তার মান কি লিখতে পারি? 1। লগ a ভিত্তিক a হলে তার মান কি লিখতে পারি? 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3/2 ইন্টু লগ 3 ভিত্তিক 3 মানে তার মান কি লিখতে পারি? 1। 3/2 কে যদি 1 দ্বারা গুণ করি তার মানে কি হয়? 3/2 কে 3/2 এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার। এখন কি লিখতে পারি? যে সুতরাং নির্ণয় মান 3/2, এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি? যে খ নংয়ের সমাধান করব। তোমাদের যদি অঙ্কটাতে বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বরে কি বলছে? যে উদ্দীপক 1 এর আলোকে প্রমাণ করো যে p² * q² * r² 1/pq + 1/pq + 1/r³ = কত? pq + qq + কত? r³ এখন কি লিখতে পারি? তোমরা লক্ষ্য করো যে খ নম্বরের ক্ষেত্রে উদ্দীপক 1 নং হতে পাই। উদ্দীপক 1 নং হতে পাই। 1 নং হতে পাই। তাহলে 1 নং এ কি দেওয়া আছে? তোমরা লক্ষ্য করো এখানে যে p, q ও r ক্রমিক সমানুপাতি। এখন তোমাদের বুঝতে হবে যে ক্রমিক সমানুপাতিটা কি, অর্থাৎ কন্টিনিউ প্রপোর্শনটা কি। ক্রমিক সমানুপাতি তোমরা লক্ষ্য করো এখানে যে ক্রমিক সমানুপাতি অর্থাৎ কন্টিনিউয়াস প্রপোর্শন। ক্রমিক সমানুপাতি কি? কন্টিনিউয়াস প্রপোর্শন। ক্রমিক সমানুপাতি এখানে কি বলছে? যে পি, কিউ ও আর ক্রমিক সমানুপাতি। তোমরা জানো যে ক্রমিক সমানুপাতি যদি পি, কিউ আর ক্রমিক সমানুপাতি হয়, যদি
তোমাদের লক্ষ্য করো এখানে যে পি কিউ ও আর যদি ক্রমিক সমানুপাতি যদি হয় এবং কেবল যদি কিউ স্কয়ার ইকুয়াল কত পি আর হয়। তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যদি এরকম হয় তোমরা লক্ষ্য করো যে এ বি ও সি যদি ক্রমিক সমানুপাতি হয় কেবল যদি বি স্কয়ার ইকুয়াল কি হয় এসি হয়, এবং ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে সকল রাশি একই জাতীয় হতে হবে। এবং তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে এ বি সি নাই, এখানে কি দেওয়া আছে পি কিউ আর আছে, তার মানে কি তোমাদের আবার আমি বলে দিচ্ছি, যদি পি কিউ ও আর ক্রমিক সমানুপাতি যদি এবং কেবল যদি কিউ স্কয়ার ইকুয়াল পি আর হয়, তার মানে কি এখানে কি দাঁড়ালো কিউ স্কয়ার ইকুয়াল পি আর মানে কি, অর্থাৎ পি অনুপাত কিউ অনুপাত কত কিউ অনুপাত কত আর। তোমরা জানো যে অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে ভাগ, তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে পি ডিভাইডেড কিউ ইকুয়াল কত কিউ ডিভাইডেড আর। এখন তোমরা লক্ষ্য করো এখানে আর গুণ করব, কিউ আর কিউ গুণ করলে কি হয় কিউ স্কয়ার ইকুয়াল কত পি আর। এটাকে বলা হয় কি ক্রমিক সমানুপাতি, কিউ স্কয়ার ইকুয়াল কত পি আর। এই কারণে বলা হয় যে পি কিউ ও আর ক্রমিক সমানুপাতি কেবল যদি কিউ স্কয়ার ইকুয়াল পি আর হয়, অথবা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি করতে হবে সকল রাশি এক জাতীয় হতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের আরো একটা আমি ধারণা দেই, এখানে পি এবং কিউ এর আর হচ্ছে তৃতীয় সমানুপাতি এবং পি এবং আর এর কিউ হচ্ছে মধ্য সমানুপাতি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তাহলে এখানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে পি অনুপাত কত কিউ ইকুয়াল কত কিউ অনুপাত কত আর। এখন তোমরা লক্ষ্য করো অনুপাত মানে কি ভাগ, তার মানে কি লিখতে পারি পি ডিভাইডেড কিউ ইকুয়াল কত কিউ ডিভাইডেড আর, বা এখন তোমরা লক্ষ্য করো আরো গুণ করবো কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার ইকুয়াল কত পি আর ওকে পি আর। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ধরনের অঙ্ক করছো। তোমরা যদি অনুসরণী 11.1 করে থাকো তোমরা দেখবা যে তোমাদের বোর্ড বইয়ের 216 পৃষ্ঠাতে যে সাথের ক নম্বর অঙ্ক আছে, এই ক নম্বর অঙ্ক আর এই অঙ্ক, অর্থাৎ সাথের একটা খ নম্বর অঙ্ক আছে, এই অঙ্ক আর এই অঙ্ক কি অঙ্ক সেম এজ অঙ্ক। এখানে কি দেওয়া আছে এ বি সি ডি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে পি কিউ আর। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো যে সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, এবং সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি যে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি অথবা লেফট সাইড লিখতে পারি, কি দেওয়া আছে পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার ইন্টু আর স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড পি কিউব প্লাস কত 1 ডিভাইডেড কি কিউব প্লাস কত 1 ডিভাইডেড আর কিউব। এটাকে কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার ইন্টু আর স্কয়ার। তোমরা জানো যে ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু কি হয় ভিন্ন ভিন্ন হয়। এখানে কি দেওয়া আছে পি কিউব, এখানে কি দেওয়া আছে কি কিউব, এখানে কি দেওয়া আছে আর কিউব দেওয়া আছে। তাহলে পি কিউব কি কিউব এবং আর কিউবের লসাগু কি হবে পি কিউব ইন্টু আর কিউব, পি কিউব ইন্টু কি কিউব ইন্টু কত আর কিউব। এটা লসাগু পাইলাম, যে লসাগু পাইলাম সেই লসাগুকে কি করতে হবে প্রথম ভগ্নাংশের, এটা কিন্তু তোমরা অন্য নিয়মেও করতে পারো, এখানে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ারটা কি করতে পারো গুণ করে দিতে পারো লবের সাথে, অথবা এভাবে করতে পারো, এভাবে করলে একটু হবে কি হবে তোমাদের ইজি হবে বুঝতে। এখন তোমরা লক্ষ্য করো এখানে পি কিউব কি কিউব এবং আর কিউবের লসাগুকে যদি এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর, অর্থাৎ তোমরা লক্ষ্য করো পি কিউব কি কিউব এবং আর কিউব এই লসাগুকে যদি প্রথম ভগ্নাংশের হর পি কিউব দ্বারা ভাগ করি, তোমরা লক্ষ্য করো তাহলে ভাগফল কি পাই কি কিউব আর কিউব। যে কি কিউব আর কিউব পাই সেটাকে কি করব এই প্রথম ভগ্নাংশের লবকে কি করব গুণ করব, অর্থাৎ কি কিউব এবং আর কিউব দ্বারা যদি 1 কে গুণ করি তার মানে কি হবে কি কিউব আর কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো
এই লসাগুকে অর্থাৎ যদি পি কিউব কি কিউব এবং আর কিউব লসাগুকে যদি কি কিউব দ্বারা ভাগ করি, এই কি কিউব দ্বারা ভাগ করলে কি কিউব 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 কাটা, তার মানে কি থাকে পি কিউব আর কিউব। পি কিউব আর কিউব দ্বারা যদি 1 কে গুণ করি তার মানে কি হবে পি কিউব আর কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে পি কিউব কি কিউব আর কিউবকে যদি তৃতীয় ভগ্নাংশের হর আর কিউব দ্বারা ভাগ করি তার মানে কি হয় আর কিউব কাটা গেলে থাকে কত পি কিউব কি কিউব পি কিউব কি কিউব, অর্থাৎ 1 কে যদি গুণ করি পি কিউব কি কিউব দ্বারা তার মানে কি হয় পি কিউব কি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে তার মানে কি করতে পারি কাটাকাটি করতে পারি। পি কিউব দ্বারা যদি পি কিউব কে কাটি থাকে কত পি, কিউ স্কয়ার দ্বারা অর্থাৎ পি স্কয়ার দ্বারা পি কিউব কে কাটলে থাকে কত পি, কিউ স্কয়ার দ্বারা কিউ কিউব কে কাটলে থাকে কত কিউ, আর স্কয়ার দ্বারা আর কিউব কে কাটলে থাকে কত আর। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি কি আছে কিউ কিউব আর কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে পি আর, এখানে পি আর এর একটা নির্দিষ্ট কিন্তু মান আছে। কি মান আছে কিউ স্কয়ার আছে, তার মানে কি লিখতে পারি পি আর তারপর কি দিতে পারি কিউব, তার মানে কি পি এর উপরে কিউব মানে পি কিউব আর এর উপরে কিউব মানে কি আর কিউব প্লাস। এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো পি কিউব 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 ডিভাইডেড। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে পি আর এর একটা নির্দিষ্ট মান আছে কি করতে পারি পি আরটাকে একটা লিখতে পারি ইনটু কত কি লিখতে পারি কিউ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ইকুয়াল কিউ কিউব প্লাস কত আর কিউব অর্থাৎ কিউ কিউব ইনটু আর কিউব প্লাস পি আর। তাহলে পি আর এর নির্দিষ্ট মান কি পাইছি এখানে কিউ স্কয়ার, তাহলে কি লিখতে পারি কিউ স্কয়ার তারপর কি আছে তোমরা লক্ষ্য করো কিউ প্লাস কত পি কিউব ইনটু কত কিউ কিউব। পি আর এর নির্দিষ্ট মান কত পাইছি কিউ স্কয়ার, কি লিখতে পারি কিউ স্কয়ার ইনটু কত কিউ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এগুলো আমি মিশিয়ে দিলাম। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে কিউ কিউব আছে কিউ কিউব ইনটু আর কিউব আছে আর কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো যদি এই রকম হয় a টু দি পাওয়ার m তারপর যদি n হয়, তোমরা সূচকের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা পড়ছো, এই সূত্রটা পড়ছো। এখন তোমরা লক্ষ্য করো a টু দি পাওয়ার m তারপর যদি n হয় তার মানে কি m nটা কি আকারে আছে ইনটু আকারে আছে গুণ আকারে আছে, কি লিখতে পারি a টু দি পাওয়ার m n। তার মানে কি তোমরা লক্ষ্য করো এখানে এই 2 আর 3 কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, তার মানে কি করতে পারি 3 দুগুণে 6 p টু দি পাওয়ার কি লিখতে পারি 6 প্লাস পি কিউব আছে পি কিউব ইনটু কি কিউব আছে কি কিউব ডিভাইডেড। এখন তোমরা লক্ষ্য করো কিউ স্কয়ার আর কিউ অর্থাৎ এই কিউ একটা নিলাম কিউ গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় 2 প্লাস কত এই কিউ এর পাওয়ার মনে মনে কি আছে 1, তার মানে কি লিখতে পারি কি টু দি পাওয়ার 3 অর্থাৎ কিউ স্কয়ার আর কিউ গুণ করলে কি হয় কিউ কিউ ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে কিউ কিউ আছে, এখানে কি টু দি পাওয়ার 6 আছে, এখানে কিউ কিউ আছে, তার মানে কি করতে পারি কিউ কিউ কমন নিতে পারি। তাহলে কিউ কিউ কি নেব কমন নেব। তোমরা লক্ষ্য করো কমন নিলে কি থাকে কমন শব্দের অর্থ কি তোমরা জানো কমন শব্দের অর্থ হচ্ছে কি করা ভাগ করা। এখন তোমরা লক্ষ্য করো এই কিউ কিউব আর কিউবকে যদি কিউ কিউব দ্বারা ভাগ করি তার মানে কি থাকে আর কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কিউ টু দি পাওয়ার 6 কে যদি কিউ কিউব দ্বারা ভাগ করি তার মানে কি থাকে কিউ কিউব, তার মানে 6টার থেকে 3টা গেলে থাকে কয়টা 3টা। অথবা এই কিউ একটা নিলাম কিউব ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় 6 মাইনাস কত 3, তার মানে কি লিখতে পারি কিউ টু দি পাওয়ার 3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা বুঝছো, তার মানে কি লিখতে পারি কিউ টু দি পাওয়ার 3 অর্থাৎ কিউ কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো p
কিউ কিউব আর কিউ কিউবকে যদি কিউ কিউব দ্বারা ভাগ করি, তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা, ভাগ করা, থাকে কত, এই কিউ কিউব কাটা, এই কিউ কিউব কাটা, থাকে কত, পি কিউব। কি লিখতে পারি, পি কিউব ডিভাইডেড কি আছে, কিউ কিউব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের কি কিউব, উপরে কি কিউব কি দিলাম কাঠা, একটু সাজিয়ে লিখতে পারি, যেহেতু এখানে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, প্রথমে পি কিউব, তার মানে কি লিখতে পারি, পি কিউব প্লাস আবার কি দেওয়া আছে, কিউ কিউব, কি লিখতে পারি, কিউ কিউব প্লাস কত লিখতে পারি, আর কিউব। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত, রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো কি বলছে, প্রমাণ করার কথা বলছে, প্রুভ, PROVED, প্রুভ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, গ অঙ্কের সমাধান করব। গ অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে এটি একটি ধারার অঙ্ক, অর্থাৎ এটি সমান্তর ধারার অঙ্ক, 13.1 এর অঙ্ক। তোমরা 13.1 এর 15 এবং 16 নম্বর, অর্থাৎ 356 পৃষ্ঠার 15 এবং 16 নম্বর অঙ্ক দুটো করছো। ওই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম অঙ্ক। তোমরা যদি ওই অঙ্কগুলো মনোযোগ সহকারে করে থাকো, এই ধরনের অঙ্ক কিন্তু সমাধান করতে তোমাদের কোনো প্রবলেমই হবে না। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, উদ্দীপক 2 থেকে ধারাটি n পদের সমষ্টি 320 হলে n এর মান নির্ণয় করে। এখন কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো গ নম্বরের ক্ষেত্রে, উদ্দীপক 2 নং হতে পাই, উদ্দীপক 2 নং হতে পাই। কি ভাই তোমরা লক্ষ্য করো এখানে, তোমরা জানো যে সমান্তর ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়, এবং সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো, উদ্দীপক 2 নং হতে পাই প্রথম পদ বা সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ, তোমরা লক্ষ্য করো প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। প্রথম পদ কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 5, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। তাহলে সাধারণ অন্তর বের করার উপায় কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি করব, ভাগ করব, বিয়োগ করব, অর্থাৎ 7টার থেকে 5টা বিয়োগ করলে থাকে কয়টা, 2টে। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, ধারাটির n পদের সমষ্টি 320 হলে n এর মান নির্ণয় করো। সমষ্টি তোমরা জানো যে সমান্তর ধারার সমষ্টির সূত্র কি, n ডিভাইডেড 2 ইন্টু কত, 2a প্লাস কত, n মাইনাস 1 ইন্টু ডি। এটি কি সমষ্টির সূত্র, সমান্তর ধারার সমষ্টির সূত্র, n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমরা লক্ষ্য করো যে উদ্দীপক থেকে ধারাটির n পদের সমষ্টি 320 হলে, এখন কি লিখতে পারি, সুতরাং ধারাটির n পদের সমষ্টি কত দেওয়া আছে, 320। n পদের সমষ্টির সূত্র কি তোমরা জানো, যে n ডিভাইডেড 2, বা কি লিখতে পারি, n ডিভাইডেড 2 ইন্টু কত, 2a প্লাস কত, n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত, 320। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে n এর যেহেতু নির্দিষ্ট মান নেই, n এর মানটা বের করতে হবে, n ডিভাইডেড 2 ইন্টু কত, 2 ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো এর একটি নির্দিষ্ট মান পাইছি কত, এর মান কত পাইছি এখানে 5, এর স্থলে কি লিখতে পারি, 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত পাইছি তোমরা লক্ষ্য করো এখানে, ডি এর মান হচ্ছে 2, কি লিখতে পারি 2, এটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, ইকুয়াল কত, 320। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বা এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 ডিভাইডেড 2, 3 ডিভাইডেড n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 ইন্টু 5 আর 2 যোগ গুণ করলে কত হয়, 5 2 গুণে 10, 10
প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে টুটা আছে এই টুটা n-1 এর সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, অর্থাৎ প্লাস টু এখানে প্লাস, তার মানে কি অবশ্যই কি অবস্থা আছে, প্লাস টু। কার সাথে ইনটু অবস্থা আছে, n-1 এর সাথে কি অবস্থা আছে, ইনটু অবস্থায় আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 2n ওকে 2n প্লাস মাইনাসে মাইনাস 2k 2। এখন তোমরা কি লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, 2n ওকে 2n মাইনাস 2k 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইকুয়াল কি দেব 320 অর্থাৎ 320। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি যে n ডিভাইডেড 2 এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে 2n। এখন তোমরা লক্ষ্য করো 10টার থেকে যদি দুটা বিয়োগ করি তার মানে থাকে কয়টা, 8টা, প্লাস 8 ইকুয়াল কত 320। বা এখন তোমরা লক্ষ্য করো n ডিভাইডেড কি লিখতে পারি 2 ইনটু, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে 2n আছে, এখানে কি আছে প্লাস 8 আছে, অর্থাৎ 2n কে যদি 2 দ্বারা ভাগ করে, অর্থাৎ 2 যদি কমন নেই থাকে কত, 2n কে যদি 2 দ্বারা ভাগ করে থাকে কত n, তাহলে n কে n প্লাস 8 কে যদি 2 দ্বারা ভাগ করে তার মানে কত হয় 4 দুগুণে 8, অর্থাৎ 4 দুগুণে 8 অর্থাৎ 4 ইকুয়াল কত 320। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, এই টু আর এই টু কি দেবো কাটা, বা এখন তোমরা লক্ষ্য করো কি থাকে n ইন্টু n প্লাস 4 ইকুয়াল কত 320। বা এখন তোমরা লক্ষ্য করো এই যে এনটা আছে এই এনটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। n আর n গুণ করলে কি হয় n স্কয়ার প্লাস 4n ওকে 4n ইকুয়াল কত 320। বা এখন তোমরা লক্ষ্য করো n স্কয়ার প্লাস কত 4n মাইনাস এখানে 320 অর্থাৎ 320টা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, সমানের পাশে এসে কি হবে মাইনাস হবে, তাহলে 320 ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো এই যে অঙ্কটা দাঁড়ালো এই অঙ্কটাকে বলা হয় কি অঙ্ক, মিডল টার্ম অঙ্ক। তোমরা জানো যে মিডল টার্ম শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী যে মানটা আছে প্রথমের পদ এবং শেষের পদ গুণ করে ক্যালকুলেশন করে মাঝখানে যে পদটা আছে সেটাকে কি করতে হবে, প্লাস মাইনাস দ্বারা মিলাতে হবে। এখন তোমরা লক্ষ্য করো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এখানে যে 320 আছে এটাকে আমরা কিভাবে ভাঙাবো। এটা ভাঙার উপায় হচ্ছে প্রথমে আমরা কি করব, এটাকে লসাগু করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 320কে যদি লসাগু করি তার মানে কত দিয়ে দেব প্রথমে 2 দ্বারা দেব, 2 কে 2 6 দুগুণে 12 অর্থাৎ 160 দুগুণে কত হয় 320 হয়। তোমরা লক্ষ্য করো 160 ইন্টু 2 অর্থাৎ 2 0 0 6 দুগুণে 12 2 হাত থেকে 1 2 কে 2 আর 1 3 অর্থাৎ 320কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় 160 হয়। 160কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে কত হয় 80 হয়। 80 দুগুণে 160 অর্থাৎ এখন তোমরা 80কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় 40 হয়। 40কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 20 হয়। 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় মনে রাখো 10 হয়। 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় 5 হয়। আর কিন্তু ভাঙা যায় না। এখন আমাদের প্রথম শর্ত হচ্ছে এখানে কি মিলাতে হবে 4n মিলাতে হবে, সেটা প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস 4n মিলাতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 5 দুগুণে 10 10 দুগুণে কত হয় 20 হয়। এখন তোমরা লক্ষ্য করো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি প্লাস 20n হয় এবং মাইনাস যদি 16n হয় অর্থাৎ 20 থেকে 16 বিয়োগ করলে কত হয় 4n হয়। যেহেতু এখানে কি 320টা কি n স্কয়ার, এখন প্রথমের পদ আর শেষের পদ কি করলাম গুণ করলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 20 আর 16 যদি গুণ করি কত হয় 320 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি বা n স্কয়ার প্লাস কত 20n মাইনাস কত 16n মাইনাস কত 320 ইকুয়াল কত 0। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দুটো টার্ম হলো, এটা একটা টার্ম এটা একটা টার্ম। এই দুটো টার্মের মধ্যে এখানে এই দুটো টার্মের মধ্যে কি কমন যায় তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু এখানে n স্কয়ার আছে এখানে n আছে n কমন নিতে পারি। n যদি n স্কয়ার থেকে যদি
এন অর্থাৎ কমন শব্দের অর্থ ভাগ করা, এন স্কয়ার যদি এন দ্বারা ভাগ করে থাকে কত এন, তার মানে এখানে কি থাকবে এন প্লাস 20, এন কে যদি এন দ্বারা ভাগ করি এন এন কাটা থাকে কত 20 মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 16 কমন নেব, 16 যদি কমন নেই থাকে কত তোমরা লক্ষ্য করো এন মাইনাস মাইনাসে কি হয় প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 320 কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় 20 হয়, অর্থাৎ 16 দোকানে 32, 16 দোকানে 32, শূন্য আছে শূন্য, তার মানে কি হয় 20 হয়, তার মানে কি লিখতে পারি 20 লিখতে পারি ইকুয়াল কত 0। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এখন তোমরা লক্ষ্য করো এখানে যে n প্লাস 20 একটা নেব n প্লাস 20 ইন্টু এখন কি থাকে তোমরা লক্ষ্য করো n মাইনাস কত 16, n মাইনাস কত 16 ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, অন্তত যে কোনো একটা রাশির মান কি হয় শূন্য হয়, এখন কি লিখতে পারি হয় তোমরা লক্ষ্য করো এখানে যে n প্লাস 20 ইকুয়াল কত 0, অথবা n মাইনাস 16 ইকুয়াল কত 0, বা এখন তোমরা লক্ষ্য করো n ইকুয়াল কি লিখতে পারি, এখানে কি আছে প্লাস 20 সমানের ওপাশে গিয়ে কি হবে মাইনাস 20, বা এখন তোমরা লক্ষ্য করো n ইকুয়াল এখানে কি দেওয়া আছে মাইনাস 16 সমানের ওপাশে গিয়ে কি হবে প্লাস 16, অর্থাৎ শূন্যর সাথে যদি প্লাস 16 যোগ করি তার মানে কি হয় 16 হয়, এবং 0 থেকে যদি মাইনাস 20 বিয়োগ করি তার মানে কি হয় মাইনাস 20। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে যে n এর মান দুটো বের হয়েছে, একটা মাইনাস 20, একটা হচ্ছে একটা 16, n এর মান নির্ণয় করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস 20, তোমরা জানো যে n হচ্ছে কি সংখ্যা পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না, এই কারণে কি এই n এর মান মাইনাস 20 ইয়া কি নয় গ্রহণযোগ্য নয়, ইজ নট ইকুয়াল কত মাইনাস 20। এখন কি লিখতে পারি যে তোমরা লক্ষ্য করো n এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় মান তোমরা লক্ষ্য করো n ইকুয়াল কত 16, এটাই হচ্ছে কি গণনের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আল্লাহ হাফেজ।